কমল হাসান আর মণিরত্নম, এই কম্বিনেশনটার নাম শুনলে তো যে কেউ এক্সাইটেড হয়ে যাবে, যে কারোর হোপ জন্মে যাবে যে ভাই আমি একটা ভালো সিনেমা দেখতে পারবো। এবং তারা এর আগে নায়কানের মতো সিনেমা দিয়ে এসছে আমাদেরকে। তো আমিও সেই আশাটা নিয়ে ঠাগ লাইফ দেখতে গেছিলাম। ঠাগ লাইফ আমার আশাটায় যেভাবে লাথি মেরেছে, মানে সেটা আর বলার কথা না। মানে আমি সিরিয়াসলি বলছি, মণিরত্নমের যদি একটা সিনেমার নাম করতে হয় যেটা মণিরত্নমের সব থেকে বাজে সিনেমা, সেটা হচ্ছে ঠাগ লাইফ। এতটা জঘন্য এবং এতটা বাজে সিনেমা যেটা বসে দেখা যায় না। মানে এই দুজনের সিনেমা এলে ধরুন আপনি ঘুম চোখ নিয়ে দেখতে যাচ্ছেন, আপনি টায়ার্ড হয়ে দেখতে যাচ্ছেন, বাট আপনার টায়ার্ডনেস কেটে যায়, ঘুম কেটে যায় তাদের সিনেমাগুলো দেখতে গেলে। এখানে আমি ফ্রেশ মাইন্ডে ঘুমিয়ে ঠুমিয়ে উঠে দেখতে গেছি, সেখানে গিয়ে আমার ঘুম পেয়ে গেছে। এবং এর সেকেন্ড হাফ, ভাই মানে সেকেন্ড হাফটা কোনো সিনেমাই নয়, ওটা সিনেমাই নয় কোনো, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিলাম। গল্প আমি আর কিছু বলছি না, যেটুকু ট্রেলারে দেখতে পেয়েছেন ওটুকুই গল্প, ঠিক আছে? ওর মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো প্রেডিক্টেবল, আর আমি তো টুইস্ট অ্যান্ড টার্নস এখানে বলবো না, তো গল্প আমি এখানে বলছি না। এইবার আমি এই সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। কি পজিটিভ দিক বার করবো সেটা ভাবতে ভাবতেই আমার আধ ঘন্টা কেটে গেল। মণিরত্নম আর কমল হাসান আছে, সেই সিনেমায় পজিটিভ দিক আমাকে নাকি বার করতে হচ্ছে খুঁজে খুঁজে। যাই হোক, এখানে যেই জিনিসগুলোতে শুধু টাকা লাগে, মেরিটের সেরকম দরকার হয় না, সেই জিনিসগুলো ভালো ছিল। যেই জিনিসগুলো টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে সেই জিনিসগুলো ভালো। যেরকম অ্যাকশনগুলো কিছু কিছু জায়গায় বেশ ভালো, ভাল লাগে দেখতে, স্টাইলিশ ভাবে শুট করা। কালার টোন, বিজিএম, যেভাবে ব্যাকড্রপটা সেট করেছে, যেভাবে লুক অ্যান্ড ফিল সেট করেছে, সেটা দেখতে ভালো লাগে, লুক অ্যান্ড ফিলটা ভালো। এবং এখানে এসটিআর আর কমল হাসানের পারফরমেন্স কিছু জায়গায় ভালো, তাদের কেমিস্ট্রিটা দেখতে ভালো লাগে কিছু জায়গায়, তাও পুরোটাই নয়, কিছু জায়গায়। এবার যদি নেগেটিভ দিকে আসি, মণিরত্নম একটা সিনেমা বানাচ্ছে এবং মণিরত্নমের সিনেমায় তিনটে জিনিস না খুব ভালোভাবে ওয়ার্ক করে। একটা হচ্ছে মণিরত্নমের ড্রামা, মানে যেটার জন্য মণিরত্নম বিখ্যাত, তার সঙ্গে ইমোশন, ক্যারেক্টার বিল্ড আপ, এই তিনটে জিনিস খুব ভালোভাবে ওয়ার্ক করে। যেই সিনেমাতে এই তিনটে জিনিসই নেই, তাহলে সেই সিনেমাটাকে কি আমি মণিরত্নমের সিনেমা বলতে পারি আদৌ? এই সিনেমাটার মধ্যে কোনো জায়গায় ইমোশন ওয়ার্ক করছে না, কোনো জায়গায় ইমোশনাল জায়গা ছিল, গল্পটার মধ্যে ইমোশনাল জায়গা ছিল। প্রথমত তো গল্পটা লেখাই ভালো হয়নি, স্ক্রিন প্লে রাইটিং এত দুর্বল এবং এত বোরিং ভাবে লেখা হয়েছে, তার মধ্যে কোনো হাইপ দিতে পারছে না। টুইস্ট অ্যান্ড টার্নস বললাম, সেগুলো আগে থেকেই রিভিল হয়ে যায়, আপনি বুঝতে পেরে যাবেন যে এরপরে কি হবে, তারপর আপনি ইন্টারেস্টটা কোথায় হোল্ড করে রাখবে। এখানে কোনো জায়গায় ড্রামার পোর্শন ওয়ার্ক করছে না, ইমোশনাল জায়গা রাখার ছিল গল্পের মধ্যে, ইমোশন ওয়ার্ক করছে না। কোনো ক্যারেক্টার সেভাবে বিল্ড আপ করা নয়, যে কোনো ক্যারেক্টার যখন ইচ্ছে আসছে, যখন ইচ্ছে চলে যাচ্ছে, যাদের কোনো দরকারও নেই তাদেরকেও রাখা হয়েছে। এরকম অনেক ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলোর কোনো দরকারই ছিল না এই সিনেমাতে, না থাকলেও কোনো অসুবিধা হতো না। তারা আসছে, তারা নিজের মতো কাজ করছে, চলে যাচ্ছে। মানে মণিরত্নম এটা আদেও কি নিজে ডাইরেকশন দিয়েছে, মানে ক্যামেরাটাকে নিজে হ্যান্ডেল করেছে নাকি অন্য কাউকে দিয়ে করিয়েছে, আর ঘরে বসে বসে বলে দিয়েছে যে হ্যাঁ ও শর্ট ওকে ছেড়ে দে। আমার মানে এরকম ভাবে ডাইরেকশন দিয়েছে, নাহলে এতটা খারাপ ডাইরেকশন হয় না। এখানে না কি মানে কোনো জায়গায় এখানে যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলোর কোনো রকম কোনো গল্প, কোনো বিল্ড আপ দেখাচ্ছেই না। এই যে 2.5 ঘন্টার উপরের একটা রানিং লেন্থের সিনেমা, সেটা দেখতে দেখতে আপনার মনে হবে কি যে সিনেমাটা কি দেখছি। সেকেন্ড হাফে আপনার মনে হবে যে এটা কি সিনেমা চলছে না অন্য কিছু চলছে। আমি একটা টাইমে ভাবছিলাম যে ভাই আমি উঠে চলে যাই, ভালো লাগছে না দেখতে। সেই জায়গাগুলো এত কষ্ট করে দেখেছি আমি সেকেন্ড হাফটা, বলার ভাষা নেই আমার। তার মধ্যে দেখবেন মণিরত্নমের সিনেমা একটা খুব ভালো জিনিস থাকে যে মানে মহিলা যে ক্যারেক্টার না, তাদের খুব ভালোভাবে ইউজ করে মণিরত্নম, তাদের না স্ক্রিন প্লেতে ইম্প্যাক্ট থাকে। এখানে সেই ফিমেল ক্যারেক্টারগুলো, যেই ফিমেল ক্যারেক্টারগুলো রাখা হয়েছে অতীব ক্রিঞ্জ, একদম ভালো লাগবে না দেখতে। খালি জাস্ট মনে হয়েছে তাদেরকে গ্ল্যামার কোশ্চেনের জন্য রাখা হয়েছে, যেটা মণিরত্নম যেভাবে ইউজ করে না। যদি সেভাবে ইউজ করতো আমি ভাবতে পারতাম, বাট সেভাবে তো ইউজ করে না। সেটা দেখে আমার খুব প্রবলেমেটিক লাগছিল যে ভাই মণিরত্নমের মতো ডাইরেক্টর এরকম ধরনের ফিমেল অ্যাক্টরদেরকে এরকম ধরনের পোর্ট্রেল কেন দিচ্ছে তার সিনেমাতে, এটা আমরা আশা করি না। এখানে স্ক্রিন প্লে রাইটিং ভালো না, এখানে কারোর পারফরমেন্স এরকম আপ টু দা মার্ক নয়। ইভেন কমল স্যারের পারফরমেন্স আপ টু দা মার্ক নয়, এর থেকে অনেক ভালো পারফরমেন্স আমরা এর আগে কমল স্যারের থেকে পেয়ে এসেছি। তো এখানে সেরকম কোনো ভালো পারফরমেন্স আপনি দেখতে পাবেন না। স্ক্রিন প্লে তো আগেই বললাম, তার সঙ্গে এখানে ইমোশন ওয়ার্ক করছে না, ড্রামা ওয়ার্ক করছে না। এখানে অ্যাকশন কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় আবার রেগুলার অ্যাকশনের মতো লাগছে। তো এই সিনেমাটার মধ্যে আছেটা কি যেটা আপনি দেখতে পারবেন, বা যেটা আপনি দেখে বলবেন যে হ্যাঁ ভাই এত বড় একটা সিনেমা আমাকে কিছু অন্তত প্রোভাইড করলো। এই সিনেমাটা কিচ্ছু প্রোভাইড করছে না। এটা কমল স্যার আর মণি স্যারের অন্যতম দুর্বল ছবি। ইন্ডিয়ান 2 আমাদের আশা ভেঙেছিল, মানে এই সিনেমাটা আমাদের আর কোথাও রাখেনি। মানে ওই যে বলে হিন্দিতে কहीं का नहीं रखा ये फिल्म हमको कहीं का नहीं छोड़ा। তো এই হচ্ছে এটা ঠাগ লাইফের রিভিউ।
যারা যারা দেখতে চান হলে গিয়ে দেখতে পারেন, আমি ভাই কিছু বলবো না। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি কেমন লাগলো রিভিউটা জানিয়ে ফেলুন। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।